আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়, সেটা হচ্ছে একাদশ অধ্যায় চলবিদ্যুৎ। আমরা এই চলবিদ্যুৎ অধ্যায়টা একটু পড়ার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো দেখবে, যদি মনে হয় যে আরও ভিডিও দরকার তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। তাহলে অধ্যায় শুরু হয়েছে বিদ্যুৎ আর চলবিদ্যুৎ। চল শব্দের অর্থ যেটা চলে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আর বিদ্যুৎ জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। বিদ্যুৎ কী? প্রথম শর্ত, বিদ্যুৎ হচ্ছে এক অদৃশ্য বল বা শক্তি। আমরা বৈদ্যুতিক তার উপর যদি হাত দেই, তাহলে ভিতর দিয়ে বিদ্যুৎ পাস হচ্ছে কি না এটা আমরা বলতে পারি না, বা কোন দিকে পাস হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না ডান দিক থেকে বাম দিকে আসতেছে, আমরা তারের উপর হাত দিলে কিন্তু বুঝতে পারি না। কিন্তু এটা এমন এক অদৃশ্য বল, যদি কখনো কারো হাতে লাগে তাহলে এটা অস্তিত্ব বোঝা যায়। তাহলে আমি কি বললাম, যদি কেউ জিজ্ঞেস করে বিদ্যুৎটা কী, তাহলে আমরা বলব বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য বল, যা দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধান করা যায়। ধরো আমরা কম্পিউটার চালনা করতে পারি, মোটর দিয়ে পানি তুলতে পারি, ফ্যান চালাইতে পারি, লাইট জ্বালাইতে পারি বিদ্যুতের সাহায্যে। এরকম অসংখ্য কাজ করা যায়। এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা, কিন্তু বইয়ের ভাষার সংজ্ঞাটা একটু জটিল, আমি তোমাদের তাও বুঝিয়ে দিচ্ছি। বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের স্রোত। আর ইলেকট্রন কি? এটা ধরো আমরা যদি পড়ি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। যদিও আমরা পড়তেছি পদার্থবিজ্ঞান, তাও আমি রসায়নের একটা অংশ লিখলাম এটা বোঝানোর জন্য। পারমাণবিক সংখ্যা কত? 11। এই পারমাণবিক সংখ্যাকে বলা হয় ইলেকট্রন সংখ্যা। এখন ইলেকট্রন থাকবে কীভাবে? ইলেকট্রনগুলো থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস হচ্ছে এখানে প্রোটন, আর থাকে কি নিউট্রন। নিউটনের কোনো চার্জ থাকে না, কিন্তু প্রোটনের চার্জ থাকে। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, প্রোটনের প্রকাশ করবো আমরা পি দ্বারা, আর নিউট্রনকে প্রকাশ করবো এন দ্বারা। নিউট্রনের চার্জ হচ্ছে 0। যেহেতু নিউট্রনের চার্জ 0 কিন্তু প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, তাহলে নিউক্লিয়াস কি? ধনাত্মক আধান বিশিষ্ট। কী আধান বিশিষ্ট? ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে এইগুলাকে বলা হয় কক্ষপথ। কক্ষ মানে হচ্ছে যেখানে থাকে, আর এই কক্ষটা যেই পথে থাকে সেটাকে বলা হয় কক্ষপথ। তাহলে ইলেকট্রন বিন্যাসের সূত্র হচ্ছে প্রতি কক্ষপথে ইলেকট্রন থাকার সূত্র। ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n²। এখানে n এর মান আমরা n বিলংস টু হচ্ছে n, আর n মান কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারবো n = 1 2 3 4, এভাবে চলতে থাকবে ফোটা। তাহলে n এর মান যদি আমরা 1 ধরি তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ। n এর মান যদি 2 ধরি তাহলে 2 নাম্বার কক্ষপথ। তাহলে n এর মান এখানে 1 বসাই, তা 1 বসালে কি হয়? 2n², 2 × 1² 1² মানে কত? 1 1² মানে কত? 1। তাহলে 2 × 1 কত হয়? 2। তাহলে প্রথম কক্ষতে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। তোমরা পাশাপাশি লিখতে পারবে, দূরে লিখতে পারবে, আমি পাশাপাশি লিখব। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এখন যদি n এর মান 2 ধরি তাহলে দ্বিতীয় কক্ষপথে 2 × কি? 2², আর এখানে 2 থাকবে। 2² মানে কত? 4। তো 4 দোকানে কত হয়? 8। তাহলে দ্বিতীয় কত করে থাকবে? 8টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা।
তাহলে ভিতর আছে কয়টা? 2টা, আর বাহিরে কয়টা? 8টা। এখন তৃতীয় কক্ষপথে তাহলে 2 ইন্টু কত হয়? 3 স্কোয়ার। তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার মানে কত? 9। 9 দ্বিগুণে 18। এখন তৃতীয় কক্ষপথে কয়টা থাকার কথা? আমরা 3 নাম্বার কক্ষ তাকাইলাম, এই তৃতীয় কক্ষ তাকাইলাম। তৃতীয় কক্ষপথে কয়টা থাকার কথা? 18টা। কিন্তু আমাদের আছে কয়টা টোটাল? 11টা। তার মধ্যে 2 নাম্বার প্রথম কক্ষপথে দিছি কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা দিলাম? 8টা। তাহলে ফিল আপ হইলো কয়টা? 10টা। তো বাকি রইল কয়টা? একটা। এখানে থাকার কথা হচ্ছে 18টা, কিন্তু আছে কয়টা? একটা। এই যে একটা থাকবে সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। কি ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন। এরকম কপারের আছে 29। আমরা যে তারগুলা ব্যবহার করি, ওয়্যার বা কেবল, এগুলোর ভিতর বেশিরভাগ কপার থাকে। এই কপারের তারে, কপারের শেষ কক্ষপথে এরকম ইলেকট্রন আছে। আমি সোডিয়াম দিয়ে এই জন্য বুঝাইলাম, সোডিয়ামের চিত্র ছোট, কপার চিত্র একটু বড় হবে। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন কয়টা দেখা যায়? একটা। এরকম একটা ইলেকট্রন খুব তাড়াতাড়ি পিছন থেকে সরানো যাবে। এখানে কয়টা থাকার কথা? 18টা। আর 18টার জায়গার কয়টা আছে? একটা। তাহলে একটাকে অতি দ্রুত সরানো যাবে। এই যে মুক্ত ইলেকট্রনগুলো যখন একদিকে প্রবাহিত হয়, যেই দিকে প্রবাহিত হয় সেই দিকেই কারেন্ট চায়, সেটাই কারেন্ট বা বিদ্যুৎ। তাহলে মুক্ত ইলেকট্রনের প্রবাহকে কী বলা হয়? বিদ্যুৎ বলা হয়। এটাকে আরও সহজ ভাষায় বললে ইলেকট্রনের স্রোতকেই কী বলা হয়? বিদ্যুৎ প্রবাহ বলা হয় বা তড়িৎ প্রবাহ বলা হয়। এখন ইলেকট্রন হচ্ছে মুক্ত ইলেকট্রন হইতে হবে। এখানে যদি 18টা ইলেকট্রন থাকে তাহলে বের হবে না, 7টা থাকলে বের হবে না। ইলেকট্রনের সংখ্যা কম থাকতে হবে, 1, 2, 3। সাধারণত এই ইলেকট্রনগুলো থাকলে, যেমন অ্যালুমিনিয়ামের কথা আমরা চিন্তা করতে পারি, অ্যালুমিনিয়ামের কেবল ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে এখানে কয়টা আছে? অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে 2টা। তারপরে পিছনে কয়টা? 8টা। 10টা। তো এইখানে কয়টা আছে? 3টা। এই 2টা, এই একটা, 3টা। তাহলে এই অ্যালুমিনিয়ামেও ইলেকট্রন দিতে পারবে, এগুলো মুক্ত ইলেকট্রন। যখন ইলেকট্রনগুলো একদিকে ছুটাছুটি করবে, যদি উত্তর থেকে দক্ষিণে যায় তাহলে কারেন্ট প্রবাহ উত্তর থেকে দক্ষিণ, আর যদি দক্ষিণ থেকে উত্তর দিকে আসে তাহলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে আসবে? দক্ষিণ থেকে উত্তর। এখন ইলেকট্রনের এই প্রবাহকে কী বলা হয়? কারেন্ট বা বিদ্যুৎ বলা হয়। তাহলে ইলেকট্রনের স্রোতকে কী বলে? কারেন্ট বলে। সংজ্ঞা তোমরা মুখস্থ খাতায় লিখে নেবে। ইলেকট্রনের স্রোতকেই কী বলা হয়? তড়িৎ বলা হয়। এখন তড়িৎ প্রবাহ চলবে কখন? চলবে যখন একটু প্রেশার দিব। এইখানে একটা বল পড়ে আছে, ফুটবল পড়ে আছে, এটা ধরো ফুটবল। কেউ যদি প্রেশার না দেয় তাহলে এটা কিন্তু এখানেই থাকবে। তাহলে এখানে প্রেশার দিলে এই পাশে, প্রেশার দিলে এই পাশে যাবে, এই পাশ থেকে প্রেশার দিলে এই পাশে যাবে, এই পাশ থেকে প্রেশার দিলে এই পাশে যাবে, আর এই পাশ থেকে প্রেশার দিলে এই পাশে আসবে। আর এই প্রেশারটা দেওয়ার জন্য আমরা ব্যাটারি ব্যবহার করি বা বিদ্যুৎ কোষ ব্যবহার করি। কোষের জন্য 2টা প্রান্ত থাকে, সেল 2টা। তাহলে এটা হচ্ছে প্লাস, বড় প্রান্তটার নাম কি? প্লাস। আর ছোটো প্রান্তের নাম কি? মাইনাস। তাহলে কারেন্ট কোন দিক থেকে বেরোবে? প্লাস থেকে বেরোবে। আর এইখানে আমরা একটা বাল্ব লাগাই দিলাম, এখানে একটা বাল্ব অথবা ফ্যান লাগাই দিলাম, এটা একটা বাল্ব লাগাই দিলাম। তাহলে বাল্বের 2 মাথা জোড়া দেওয়া আছে। তাহলে কারেন্ট প্লাস মাথা থেকে বের হয়ে বাল্বের ভিতর হয়ে যখন মাইনাস প্রান্তে আসবে তখনই বাল্বটা জ্বলবে। আর এইখানে একটা বিদ্যুৎ বিভব দেওয়া থাকবে, দেখবা তোমরা বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা থাকে 220 ভোল্ট, এরকম লেখা থাকে না? তাহলে এখানে 220 ভোল্ট দেওয়া আছে। এই 220 ভোল্ট হচ্ছে চাপ, এটাকে বলা হয় তড়িৎ চাপ। এই চাপের কারণে এটা ভিতর দিয়ে যেটা দৌড়ে এটাকে কারেন্ট, এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? আই। এই যে তার দিয়ে আমরা প্লাস পয়েন্ট দিয়ে ঢুকলো, মাইনাস পয়েন্ট হয়ে আবার সোর্স মানে উৎস ফেরত আসলো, তখনই লাইটটা জ্বলবে বা ফ্যানটা চলবে। এটা হচ্ছে বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ কত প্রকার? বিদ্যুৎ 2 প্রকার। বিদ্যুৎ কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলবিদ্যুৎ। যে বিদ্যুৎটা উৎপন্ন স্থানে স্থির থাকে সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর যেটা তোমার উৎপন্ন স্থান থেকে যে কোনো একদিকে প্রবাহিত হয় সেটাকে বলা হয় চলবিদ্যুৎ। আর আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে চলবিদ্যুৎ। এখন বিদ্যুৎ যে চলে, ধরো আমরা বাস বা ট্রাক চলায় রাস্তার উপর দিয়ে, একটা রাস্তা প্রয়োজন। এটা সাইকেল চালায়, একটা রাস্তা প্রয়োজন। আকাশপথে আমরা যে বিমানগুলো দেখি এগুলো একটা নির্দিষ্ট রাস্তা অনুসরণ করে চলাচল করে। তাহলে বিদ্যুৎ চলাচলের জন্য একটা পথ দরকার, আর বিদ্যুৎ চলাচলের পথকে বলা হয় বর্তনী। কি বলা হয়?
বর্তনী। তাহলে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে কী বলা হয়? বর্তনী বলা হয়। যেমন আমরা যদি দেখি একটা বৈদ্যুতিক পিলার থেকে আরেকটা পিলারের মাঝখানে যে তার আছে সেটা হচ্ছে বর্তনী, কারণ এই পথ দিয়ে কী চলে? বিদ্যুৎ চলে। তো বিদ্যুৎ চলাচলের পথকে কী বলা হয়? বর্তনী বা সার্কিট বলা হয়। তাহলে এখানে জলবিদ্যুতের কথা বলা হয়েছে। তাহলে জলবিদ্যুৎ হচ্ছে উৎপন্ন স্থান থেকে এর প্রবাহিত হয়ে আবার উৎপন্ন স্থানে কী আসবে? ফেরত আসবে। আর স্থির বিদ্যুৎ হচ্ছে যেখানে উৎপন্ন হবে সেখানেই স্থির থাকবে। আর এই বিদ্যুৎ যদি চলতে শুরু করে তাহলে এটাকে কি বিদ্যুৎ বলা হয়? জলবিদ্যুৎ বলা হয়। তাহলে আমরা তোমাদের এখানে কোয়েশনে বলা হয়েছে বিদ্যুৎ প্রবাহ। তাহলে ইলেকট্রন সমূহ যে দিকে প্রবাহিত হয়, ইলেকট্রন সমূহ যে কোনো একদিকে প্রবাহিত হয়, এই প্রবাহিত হওয়ার ঘটনাকে বলা হয় কি? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ কার জন্য চলে? তড়িৎ চালক শক্তি। এই যে 220 ভোল্ট দিলাম এইটার জন্য এটা চলতেছে। যদি এটা কমাইতে তাকে আস্তে আস্তে এখানে 220, 200, 100, 50, 0 করলে আর বিদ্যুৎ চলবে না। যখন এখানে দুইটার মাঝখানে পার্থক্য বজায় থাকবে, প্লাস আর মাইনাসের মাঝখানে পার্থক্য বজায় থাকবে, তখনই কেবলমাত্র বিদ্যুৎ চলবে। আর এই বিদ্যুৎটাকে বলা হয় তোমার জলবিদ্যুৎ। এখন আর এখানে যেটা দেওয়া হয় এটা হচ্ছে কি? তড়িৎ চালক শক্তি। আর একটা তার বা কেবলের দুই প্রান্তে যে পার্থক্য থাকে সেটাকে বলা হয় বিভব পার্থক্য। কী পার্থক্য? বিভব পার্থক্য থাকলেই কারেন্ট চলাচল করবে। যদি দুই তারের মাঝখানে, দুই পয়েন্টের মাঝখানে পার্থক্য না থাকে তাহলে বিদ্যুৎ চলে না। আশা করি তোমাদের বিষয়গুলো ভালো লাগবে। এখন এই বিদ্যুৎ চলার জন্য যার মধ্য দিয়ে চলে তাদেরকে পরিবাহী বলে। তাহলে পদার্থ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। যার ভিতর দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বলে পরিবাহী। যেমন আমরা বৈদ্যুতিক তার দিয়ে অতি সহজে কারেন্ট চলাচল করতে পারে, এটাকে পরিবাহী বলে। অর্ধপরিবাহী হচ্ছে যার ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় কিছু কিছু পরিমাণ বাধা হয়, খুব বেশি বাধা দেয় না, অল্প অল্প বাধা দেয়, মাঝে কারেন্ট যেতে পারে, সেটাকে বলা হয় তোমার অর্ধপরিবাহী। আবার এরকম পদার্থ আছে যার ভিতরে কারেন্ট একবারে চলাচল করতে পারে না, সেটাকে বলা হয় কি? অপরিবাহী। যেমন আমরা কাঁচের এই পাশ দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না, কিন্তু বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে তামার তার, তারপরে তোমার অ্যালুমিনিয়ামের তার, এগুলোর ভিতর দিয়ে অতি সহজে কারেন্ট চলাচল করতে পারে। তাহলে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় তোমার পরিবাহী। আর অর্ধপরিবাহী হচ্ছে কার্বন এবং জার্মেনিয়াম, সিলিকন, এগুলো আমরা সামনে পড়বো ডিটেলস। কারণ বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে প্লাস থেকে কার দিকে? মাইনাস দিকে। যদিও সেটা ভুল ধারণা, বিদ্যুৎ মূলত চলে মাইনাস থেকে প্লাসের দিকে, কিন্তু এটা অনেক আগের কনসেপ্ট, অনেক বইয়ে এটা দেখানো আছে প্লাস থেকে মাইনাস। এই জন্য আমরা বলি বিদ্যুৎ প্লাস থেকে কোন দিকে যায়? মাইনাসের দিকে যায়। মনে রাখার জন্য আরেকটা চিত্র আঁকি। এখানে একটা বড় বালতি, এখানে একটা ছোটো বালতি, মাঝখানে দুইটা বালতির ছিদ্র করে আমরা পাইপ লাগিয়ে দিলাম, এটা পানি দ্বারা পূর্ণ করলাম। এখন পানি দ্বারা পূর্ণ করলে বড় বালতি থেকে পানি কোন দিকে যাবে? ছোটো বালতিতে যাবে। তাহলে নিশ্চয়ই বিদ্যুৎ প্লাস থেকে কোন দিকে যাবে? মাইনাসের দিকে যাবে। যদি পানি চলতে চলতে এই দুইটার পানি সমান হয়ে যায় তাহলে কিন্তু আর পানি যাবে না কোথাও, তাহলে এখানে এটা স্থির হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। যদি পার্থক্য বজায় রাখতে পারি কেবলই, তাহলেই কেবল পানি এটাই যাবে, তখনই বিদ্যুৎ চলবে। ঠিক আছে, আমরা সামনে এই অধ্যায় নিয়ে ডিটেলস পড়ব। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।